দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। যদি এভাবে শুরু করতে চাই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দফায় দফায় বৈঠক হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে এর মধ্য দিয়ে সংস্কার নিয়ে দলগুলোর মনোভাব স্পষ্ট হচ্ছে, যেখানে উঠে আসছে নানা মত আর পাল্টা যুক্তি। এদিকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে যাচ্ছে। যদিও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে বেশ সরগরম দেশের রাজনীতি। একইভাবে সভা সমাবেশে নিষিদ্ধের পক্ষে দাবি তুলেছেন বিএনপি জামায়াতের নেতারাও। সবখানে যে আলোচনাটি হচ্ছে তা হলো ডিসেম্বরে কি নির্বাচন হচ্ছে, সংস্কারের কোন পর্যায়ে পৌঁছলো প্রক্রিয়া, আর আওয়ামী লীগ নিষিদ্ধে কি হচ্ছে, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। মূলত এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। নাম দিয়েছি বিবিধ। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমার সাথে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, তারা হচ্ছেন ডক্টর আনোয়ার ইসলাম হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, এবং নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে আমি একটু যেতে চাই আনোয়ার ইসলাম হক মিলন আপনার কাছে। সেটি হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগ তো তাদের বিচারে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে শুরু করতে চাচ্ছে তারা, যে কীভাবে শুরু করতে চায়, সেই সাথে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি উঠেছে। আচ্ছা, এর মধ্যে মৌলিক সংস্কার, আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম, শেখ হাসিনার গণহত্যার বিচার, এই সমস্ত কাজ শেষ করেই নির্বাচন দিতে হবে, তার আগে না। এইসব শেষ করে নির্বাচন হতে হবে। প্রশ্নটা এমন ছিল, নির্বাচন হতে হবে, এটা হচ্ছে এনসিপির বক্তব্য। হতে হবে নির্বাচন, একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, কারণটা কি? ধন্যবাদ আপনাকে। প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় আশরাফ ভাইকে। দর্শক শ্রোতা, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। আসলে প্রেশারের কতটুকু মাউন্ট হবে, কীভাবে হবে, সেটাও একটা আলোচ্য বিষয়। সংস্কার, জি, সংস্কার করতে হবে। কি সংস্কার? মধ্যম সরকার, পুরো সংস্কার, আধা সংস্কার, বা আপনি বললেন মৌলিক সংস্কার, ছোটোখাটো সংস্কার। এই বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা তিনি বারবারই বলেছেন যে কোনো রকম যেটা মৌলিক সংস্কার দরকার সেটা করে যদি হয় ডিসেম্বরের পরে নির্বাচন দিয়ে দেওয়া হবে। নির্বাচনের ডিসেম্বরের তারিখটি কিন্তু এককভাবে প্রধান উপদেষ্টা ঠিক করেননি। আপনার খেয়াল রাখবেন যে চিফ অফ আর্মি স্টাফ তিনিও কিন্তু যে সময়সীমা দিয়েছিলেন সেই সময়সীমাটি ছিল 2025 ডিসেম্বর। উনিও বলেছিলেন, আগাম বলেছিলেন। আর এই ধরনের একটা ধারণা নিয়েই সকলে এগিয়েছে। এখন বেসিক সংস্কার করতে গেলে যতটুকু সময়ের দরকার সেই সময়টা নিয়ে এখন তর্ক বিতর্কে নেমেছে অন্যরা। কারা নেমেছে? যারা চাচ্ছে যে এই সংস্কারের সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করা, নির্বাচনকে পিছিয়ে দেওয়া। নির্বাচনকে যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে জাতি আবার একটি কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হবে, এবং তখন আবার এই জাতি কোন দিকে যাবে সেটা খুঁজে পাওয়া যাবে না। এমন ধরনের একটা সিচুয়েশন তৈরি করার জন্য যাদের সাথে ওই যে কি বলে কলকাতায় লেক সার্কাস পার্ক আছে, মনে হয় সেখানে তাদের যোগাযোগ রয়েছে। তাহলে নির্বাচনের জন্য সব কিছু শুরু, নির্বাচন হতেই হবে। এখন আসুন সংস্কার সম্বন্ধে। আচ্ছা, আপনি যখন লেখাপড়া করছেন তখন একটা টাইম ফ্রেম দেওয়া হয়, 1 বছরে একটি ক্লাস শেষ করবেন। সেই জন্য ওই 1 বছরে শেষ করার জন্য কী কী মৌলিক লেখাপড়া আপনি শিখতে হবে সেটার জন্য কারিকুলাম করা হয়। তারপরে ওই সময়সীমার ভিতরে ওই কারিকুলামের অধীনস্থ কোন কোনগুলো সিলেবাসের মধ্যে আনলে ওই সময়ের মধ্যে সম্ভব সেটাও করা হয়। সেইভাবেই এই বর্তমান সরকার বলেছে যে এত মাসের ভিতরে, 6 মাসের ভিতরে তাদের এই সংস্কারের রিপোর্ট জমা দিতে হবে। তারপর এই রিপোর্টকে পর্যালোচনা করা, জনসম্মুখে নিয়ে আসা, সেই জন্য উনি টাইম বেঁধে দিয়েছেন। ইটস মিন একটা রুটিনের মধ্য দিয়ে এগুচ্ছে। সেই জায়গায় যে সরকারটি চাচ্ছে একটি টাইম ফ্রেমের ভিতরে নির্বাচন করে দেওয়া, তাকে আবার থ্রেট করার কোনো কারণ নেই। এখন আসেন, সংস্কার বলতে আমরা মনে করি মোটা দাগে যে সংস্কারগুলো দরকার, যেটা করলে আবারও আমরা ফ্যাসিস্টের আমার পুনরায় আগমন আমরা দেখব না, সেগুলি আমাদের প্রথম দরকার। এখন আসুন, 13ই জুলাই 2023 সেই সময় কিন্তু এই গণ অভ্যুত্থান হয়নি। দেশও এই দ্বিতীয়বার বা এই ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, যাই বলেন না কোনো, এই কোনো ঘটনা ঘটেনি। সেই সময় বিএনপি ডিটারমাইন্ড ছিল দেশের কি কি পরিবর্তন আনা দরকার। সেই কারণে সেই সময়ে এই
আমাদের 31 দফা 1 হতে 10 পর্যন্ত যদি একটানা পড়ে যান, আপনি দেখবেন সেইখানে সমস্ত ফেসিস যেন রিপিট না হতে পারে সেগুলি রয়েছে। 70 অনুচ্ছেদ হতে শুরু করে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আপার হাউস লোয়ার হাউস হতে শুরু করে সব কিছু দেওয়া হয়েছে সেখানে। সেইটি হচ্ছে সংস্কারের জন্য আমরা সকলে ঐক্যমত। এখন যেই সমস্ত সংস্কারগুলো মনে করেন এই মুহূর্তে ওই নাগরিকতন্ত্র, প্রজাতন্ত্র এই সমস্ত শব্দের বৈষম্য না দেখে যেই সংস্কারগুলো দরকার সেগুলো করে আমরা মোটা দাগে নির্বাচনে যেতে পারি। আর বাকিগুলো যেমন আপনি টাইটেলে যেটা বলেছেন, সংস্কার তো অনাগত, তাই না? জি, আসবো আপনার কাছে। আমি যেতে চাই নাজমুল বাসু আপনার কাছে। সেটি হচ্ছে যে মানে এটা প্রশ্ন না, আমার জানার ইচ্ছা যে আমরা দেখি যে সংস্কার এক সময় বলা হচ্ছে শুধু সংস্কার চাই, এরপরে গ্রহণযোগ্য সংস্কার, এরপরে প্রয়োজনীয় সংস্কার, এরপর ন্যূনতম সংস্কার, এখন যেটা হচ্ছে মৌলিক সংস্কার। যদি আপনি এ নিয়ে একটু বলবেন, কিন্তু প্রশ্ন আপনার কাছে যেটা আমার জানার ইচ্ছা সেটা হচ্ছে যে সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক একটা সমঝোতার আভাস আমরা দেখেছিলাম সেটা নেই বললেই চলে। এখন যেটা হচ্ছে পুরোপুরি আস্থার সংকট, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল। কেন এই জায়গাটা আমরা চলে গেলাম? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিলন ভাইকে। দেখেন, সংস্কারের জন্য অনেকগুলো কমিশন হয়েছে আমরা জানি, তার মধ্যে 5টি কমিশনের যে প্রস্তাব সেগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সব দলের সাথে বৈঠক করছে। সেখানে বেশিরভাগ দলই বৈঠক করে বলেছে তারা বেশিরভাগ প্রস্তাবের সাথে একমত। তো বেশিরভাগ যেখানে একমত হয়ে গেছে সেখান থেকে তো বের করা যায় যে কোন কোন বিষয়ে ঐক্যমত হলো। প্রধান উপদেষ্টা অনেকবারই বলেছেন যে যেই প্রস্তাবগুলোর ব্যাপারে সবার একমত হবে শুধু সেগুলো নিয়ে কাজ করা হবে। তার মধ্যে কোন কোন উপদেষ্টা আরেকটু বিস্তারিত বলেছেন যেগুলো সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে বা অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব সেগুলো নির্বাচন আগে করে ফেলা হবে। মানে যেগুলোর ব্যাপারে ঐক্যমত্য হবে তার মধ্যে কিছু নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, আর যেগুলো সংবিধান সংক্রান্ত, সংবিধান পরিবর্তন সংক্রান্ত সেগুলো পার্লামেন্টে করতে হবে, সরকারের সেই সহজ কথা। কিন্তু এই যে ঐক্যমত্য কমিশন ধারাবাহিকভাবে বৈঠক করছে, একমাত্র বিএনপি 3 দফা বৈঠক করেছে, অথচ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে আমাদের নতুন দল সহ আর কেউ কেউ যে তারা সংস্কার চায় না। নতুন দলটি এনসিপি, বিএনপি সংস্কার চায় না, বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার বাস্তবায়ন করবে না। মিলন ভাইয়ের মধ্যে বলেছেন ওনারা কত বছর আগে 31 দফার সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছেন, তার অনেকগুলোই কিন্তু এখন আলোচনার মধ্যে যেগুলো আসছে বা সংস্কার কমিশনের মধ্যে আসছে সেগুলো আছে। কিছু কিছু ক্ষেত্রে বিএনপির দ্বিমত আছে, সেগুলো বিএনপির দলীয় অবস্থান। এখন বিএনপি সংস্কার করতে চায় না, আন্তরিক না, এই অভিযোগের প্রেক্ষিতে দেখলাম বিএনপি দিনভর আলোচনা করলো 3 দিন পর পর, এবং সামনে আরো আলোচনা হবে। তার মানে হচ্ছে কোন দল কিন্তু দিনভর টানা 3 দিন আপনি যেটা বলেন প্রত্যেকটা দফা ধরে ধরে চায় না, সংস্কার চায় না, এত ভালো ভালো সংস্কার এনসিপি প্রস্তাব দিয়েছে সেগুলো বিএনপি চাচ্ছে না, এরকম তারা বলছে না। এখন যে জায়গাগুলোতে বিএনপি দ্বিমত করছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে, সেগুলো নিয়ে আমরা আলোচনা এর মধ্যে করেছি। প্রধানমন্ত্রী কর্তৃত্ব, প্রধানমন্ত্রী মেয়াদ, তারপরে 2 মেয়াদে থাকতে পারবেন কি পারবেন না, তারপরে কনস্টিটিউশনাল কাউন্সিল, এই বিষয়গুলো এগুলো নিয়ে আরো আলোচনা হতে পারে, একটা জায়গা আসতে পারে। কিন্তু আমি বলছি যে সংস্কার আপনি আকাশ সম পরিকল্পনা করবেন, পুরোটাই একবারে এক দফা বাস্তবায়িত হয়ে যাবে এবং সবাই তার সাথে একমত হবে, এমনটা ভাববার কোনো কারণ নাই। এটা একটা চলমান প্রক্রিয়া হতে থাকবে। 54 বছরে বাংলাদেশে নানানভাবে সংস্কার হয়েছে, এবার হয়তো মোটা দাগে অনেক বিস্তৃত পরিসরে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে সব দল যুক্ত আছে। ফলে আপনি এই সংস্কার করে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পিছিয়ে দিচ্ছেন কিনা, যেমন নির্বাচন। এখন নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা অনেকবারই বলেছেন ডিসেম্বরের মধ্যে না হয় আগামী বছর জুনের মধ্যে, কিন্তু আপনি গত কিছুদিন ধরে এই বাক্যটার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছেন। এতদিন আমরা শুনেছি প্রধান উপদেষ্টার বক্তব্য এবং প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে অন্যদের বক্তব্য 25শে ডিসেম্বরের মধ্যে। তার মানে কি 25শে ডিসেম্বরের মধ্যে মানে 25শে ডিসেম্বর হচ্ছে ডেডলাইন, তার আগে যে কোনো সময় হতে পারে। ডেডলাইনটা 25শে ডিসেম্বর এভাবে ধরে নিতে পারে। অথবা আরেকটা ডেডলাইন দিয়েছেন, যদি 25শে ডিসেম্বরের মধ্যে না হয়, যদি 25শে ডিসেম্বরের মধ্যে হয়, এখন থেকে 8 মাস বাকি আছে, এই 8 মাসের মধ্যে হতে পারে। আরেকটা ডেডলাইন হচ্ছে 26শে জুনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 8 মাস আর 6 মাস 14 মাস। কিন্তু এখন যেটা বলা হচ্ছে স্পষ্টভাবে সরকারি পক্ষ থেকে, গত 2 দিন আপনি প্রেস সচিবের মুখে শুনবেন 25শে ডিসেম্বর থেকে 26শে জুন, তার মানে 25শে ডিসেম্বরের আগের যে 8 মাস, এই 8 মাস খেয়ে দিয়েছে, তার মানে 8 মাস পিছিয়ে গেছে। কিন্তু এখন ধরেন জুন মাসে হলে পরে কি কি সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো অনেকে বলেছে,
এবং আগামী বছরের 6 মাসের মধ্যে দুটো ঈদ আছে, রোজা আছে, আপনার পরীক্ষা আছে, এই কথাগুলো এসেছে, এই জি। বিষয়গুলো হ্যাঁ, এসেছে। তার মানে পরের বছরের 6 মাসের মধ্যে সলিড টাইম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাঝখান পর্যন্ত 1.5 মাস, Yes. বাকিটা কিন্তু নির্বাচনের উপযোগী না। তাহলে ডিসেম্বরে যখন বিএনপি চাচ্ছে, এবং এরই মধ্যে আপনি দেখবেন বিএনপির সাথে অনেকগুলো দল এবং জোটের বৈঠক হয়েছে, জি। তারা সবাই এই একমত ডিসেম্বর মোটামুটি। নির্বাচনের সাথে একমত। গণফোরাম, এনডিএম আর অনেক দল, হ্যাঁ, তার মানে বৈঠক হচ্ছে করছে। বেশিরভাগ দল যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে, সেটাকে তো আপনি ইগনোর করতে পারেন না। আর এই যে বললাম যে পরের 6 মাসের মধ্যে 1.5 মাস, জামাতে ইসলামী লন্ডনে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করে এসে বলল রোজার আগে, তার মানে হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝির আগে, সেটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। বিএনপি সহ অনেকগুলো দল ডিসেম্বর কাছাকাছি হয়। তারপরে হঠাৎ করে কার ধমকে, কার চাপে, কার হুকুমে পরের দিন আবার জামাতের আমির বললেন যে না, সংস্কার শেষ করে, বিচার শেষ করে নির্বাচন হতে হবে। এনসিপির বক্তব্য। তার মানে হচ্ছে কি, এনসিপি কি সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী রাজনৈতিক দল এই মুহূর্তে, যাদের কথায় জামাত তার বক্তব্য একদিনে চেঞ্জ করে ফেলে, যার কথায় সংস্কার কমিশন থেকে শুরু করে ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকার সবাই ওই সুরে কথা বলে। ফলে আপনি যদি এই সরকারকে নিরপেক্ষ নির্দলীয় অবস্থানে রাখতে চান, তাহলে কোনো একটি দলের প্রতি পক্ষপাত, ওই দলের অবস্থান, ওই দলের বক্তব্য ধারণ করা বা তাদের পক্ষে কথা বলা, সেটা তো নিরপেক্ষতার লক্ষণ না। এই নির্বাচন বিচারের কথা আসলো, ধরেন গণহত্যার বিচারের কথা, বিচার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে তো যাবে, নানা রকম তারিখ হবে, সাক্ষী প্রমাণাদি, শুনানি, অনেক ব্যাপার স্যাপার আছে, সেটা ধরেন 2, 3, 4 বছর লেগে যেতে পারে। তাহলে কি নির্বাচন কি তাহলে গণহত্যার বাংলাদেশে তাহলে রাজনীতি সংশ্লিষ্ট মামলাগুলো আপনার যেটা আমরা দেখেছি আগে বিচারিক আদালত থেকে সর্বোচ্চ আদালতের যে পুরো প্রক্রিয়া শেষ হতে 6 থেকে 7 বছর লাগে। তাহলে নির্বাচন কোনো মামলা 12, 13, 14, 15 বছর লেগে যায়। তার মানে আপনি যখন বলছেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনি এটাকে 10-12 বছর পিছিয়ে দিতে চান, আপনি যখন বলবেন সকল সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, তখন আপনি এটাকে অনন্তকাল পিছিয়ে দিতে চান। ফলে সংস্কার এবং বিচারের কথা বারবার সামনে নিয়ে আসে সবচেয়ে বেশি এনসিপি, তার প্রতিধ্বনি করছে হলো জামাতে ইসলামী। আচ্ছা, তার মানে এই দুটো দলের কি তাহলে ইচ্ছা নির্বাচনটাকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়া? আমরা অভ্যুত্থান করেছি, স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কি জন্যে? গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য। সেই তাদের মুখে প্রায় শুনবেন আচ্ছা। যে একটি নির্বাচনের জন্যই কি অভ্যুত্থান হয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, একটি দলকে ক্ষমতা নেওয়ার জন্য কি মানুষ এত আততায়ী করেছে। এখন আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে আপনাকে নির্বাচনে যেতে হবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, যে দলটি জিতবে সেই ক্ষমতায় যাবে। ফলে আপনি যখন বুঝতে পারছেন যে আপনার ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনি এমন সব দাবি দফা সামনে তুলে আনছেন যেগুলো অবাস্তব এবং যেগুলো মানা সম্ভব না। কারণ আপনি তো ক্ষমতায় যাবেন না, আপনার বাস্তবায়নের চিন্তা নাই। এই যে যখন সংস্কারের ক্ষেত্রে বলা হয় যে এটা করতে হবে, সেটা করতে হবে, সকল কিছু মানতে হবে, এত বড় দাবি বিবেচনা তারাই করবে যারা ক্ষমতায় যাবে এবং এটা বাস্তবায়ন যোগ্য কিনা সেটা চিন্তা করে বলবে। আর যারা বলবে আমি সব মানি, আমার তো বাস্তবায়ন করতে হবে না, আমার তো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই, এই জন্য আমি সবকিছু মানতে পারি। ডক্টর এহসানুল মিলক, আপনি একটু বলবেন যে মানে এনসিপির কোনো নেতা তো এখানে নেই, সেটা হচ্ছে যে 1 বছর পরে যদি নির্বাচন হয় তাহলে ক্ষতিটা কি? মানে আপনারা কি, আপনি তো বড় দল, বিএনপি জামাত আপনারা অনেক বড় দল, 1 বছর পরে হলে ক্ষতিটা কি? সেই ক্ষেত্রে আপনারা কি এনসিপিকে ভোটের মাঠে মানে তাদেরকে নিয়ে উদ্বিগ্ন কিনা, ভয় পান কিনা? দেখুন, প্রথমত হচ্ছে এনসিপি সম্পর্কে যে মন্তব্য আশরাফ ভাই করলেন, তারপরে আর আমার মন্তব্য করার কোনো ইচ্ছে নেই। কারণ আমারও সেই ধরনের একটা বয়স গিয়েছিল। আমি যখন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় 2বার ফজলগলে ভিপি হয়েছিলাম, আমি নিজেকে অনেক বড় পলিটিশিয়ান মনে করতাম। তারপর এই পরন্ত বয়সে বিদেশ ঘুরে এসে যখন মন্ত্রিত্ব হয়ে আয়নার সামনে দাঁড়াই, তখন বলে এই মিলন তুই তখন তো বোকা ছিলি। অতএব বয়সের ব্যাপারে আমি আর কথা বলতে রাজি না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নির্বাচনের কথা বলে 1 বছর পিছিয়ে দিলে আমাদের অসুবিধাটা কি? আমি আবারও বলছি, ওই যে আমাদের সিলেবাস, কারিকুলাম, পরীক্ষার ডেট সঠিকভাবে না দিলে কেউ তার প্রস্তুতি নিতে পারে না। এখন আমিও তো বলতে পারি যে ওনাদের ডিসেম্বরে দিলে অসুবিধাটা কি? কি অসুবিধাটা? বিএনপি কোনটা স্বীকার করেনি? 31 দফার মধ্যে কোনটি নেই? আপনারা যদি এইভাবে স্প্রেডশিট নিয়ে বসুন, আমরা তো বসছি। আর আমরা যে জাতির সাথে বলছি আমরা সংস্কার চাই, সেটা তো আপনারা বলেছেন ওয়েবসাইটে দিয়ে দিবেন, দিন, আলোচনায় আসুন, সকলকে পড়তে বলুন, এনসিপিকে পড়তে বলুন, বিএনপি কি বলছে, জনগণকে পড়তে বলুন, স্টেক হোল্ডার যারা আছে অন্যান্য রাজনীতিবিদদের পড়তে বলুন, তাহলে তো বুঝবেন রাষ্ট্রটি কোন পথে হাঁটছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা কী ছিল?
নির্বাচনে যদি 2008-এ সঠিক নির্বাচন হতো, 14 যদি সঠিক হতো, 18 যদি সঠিক হতো, 24-এ যদি সঠিক হতো, তাহলে কি ফেসিবাদের জন্ম হতো? তাহলে কি হতো? নির্বাচন হলে জবাবদিহিতা বাড়ত। জবাবদিহিতা হচ্ছে ফেসিবাদের মুখ বন্ধ করা, তালা দেওয়ার একমাত্র উপায় ছিল। আজকে আমরা মোটা দাগে বলছি যে গ্রোসলি আমরা চাই এদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানবাধিকার ফিরে আসুক, স্বাধিকার ফিরে আসুক, বিচার ব্যবস্থা ফিরে আসুক এবং প্রশাসনিক ব্যবস্থা ফিরে আসুক। এই জন্য যে কমিশনগুলো হয়েছে তার রিপোর্ট অনুযায়ী এটাকে সাজিয়ে নিক। কিন্তু প্রবলেমটি হচ্ছে নির্বাচন কমিশনে যারা বসে আছেন তাদের বিরুদ্ধে যদি কোনো সুপারিশ যায় তারা সেটা মানতে রাজি না। জনপ্রশাসনে যারা বসে আছেন তাদের বিরুদ্ধে কোনো সুপারিশ গেলে তারা মানতে রাজি না। কিন্তু আমরা যারা পলিটিশিয়ান রয়েছি আমরা কিন্তু প্রত্যেকটি সুপারিশে মানতে রাজি, উই আর অ্যাকোমোডেটিভ। কিন্তু কারা না? আপনি দেখুন, যখন নির্বাচন কমিশনকে বলা হয় যে আপনারও জবাবদিহিতা থাকতে হবে জনসম্মুখে, কেন আপনি 2024-এ আমি আর ডামি নির্বাচন করলেন তাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে, তখন তারা বলে নো 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 উই আর নট দেয়ার। তখন তারা বলে আমরা 5 বছরের জন্য সাংবিধানিক পজিশন নিয়ে আমরা এসছি। এইগুলোকে আমাদের দেখতে হবে, কারণ দায়ী তাদেরও হতে হবে যারা সার্টিফাইড করলো যে গত নির্বাচন সঠিক হয়েছে, তাদেরকেও কাঠগড়ায় আনতে হবে। তাহলে এই কমিশনগুলো, সংস্কার কমিশন যারা রয়েছে তারা সঠিকভাবে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে। আর আমরা যে জায়গায় আপত্তি করছি, চলুন আবার আমরা ডিবেটে বসি। আমরা তো বুঝেই আপত্তি করছি, না বুঝেই না। আর আপনারা যদি তীর নিক্ষেপ করেন একটি দলের প্রতি, একটি দলকে টার্গেট করে যদি আপনি এই সংস্কার লিখতে বসেন, আপনি একটি দলকে কেন্দ্র করে যদি কথা বলতে থাকেন, তাহলে তো মাঠে ময়দানে এত কথা না বলে, এত কিছু না বলে বসলেই তো হয়। বসা হচ্ছে না তো ডক্টর ইউনূস করছেন এবং আমরা তো সেটাই চাচ্ছি এবং সেটাই তো হচ্ছে। আশরাফ ভাই তো বললেন টানা 3 দিন বসার পর আবারও বসবো, যত প্রশ্ন আছে সব উত্তর দিব, জনসম্মুখে যাব, কারণ জনগণই তো ভোট দেবেন। ওনারাও দল করেছেন, আমরাও দলে আছি। আসুন, প্রতিযোগিতা তো কথায় নয়, মাইক্রোফোনে নয়, টিভিতে নয়, আসুন জনগণের সামনে যাই, এই সাহস নিয়ে এগিয়ে আসুন। আর যেগুলি আপনি ক্ষণিকের জন্য করতে হয় সেগুলি তো আপনি ওই অধ্যাদেশ দিয়েও করতে পারেন, করুন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোন কারণে আপনি নির্বাচন পিছিয়ে দিতে চান? কেন? ডিসেম্বরের কথা আমরা বলেছি, সেটা যদি মিড ফেব্রুয়ারি হয় এতে তো টানাপোড়েন হবে না, হয়ে যাবে। কিন্তু আপনি জানেন যে জুনে কোনো নির্বাচন বাংলাদেশ হয় না, আপনি জানেন মেতে কোনো নির্বাচন হয় না। আপনি 1996 সেই নির্বাচনকে উদাহরণ টানলে হবে না। সেটা কনস্টিটিউশনাল প্রভিশন ছিল, 90 ডেজের একটা লিমিটেশন ছিল, সেই সময় আপনি হতে বাধ্য হয়েছিল ক্ষমতাচ্যুত সাবেক এরশাদ যাওয়ার পর। আচ্ছা, বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই, আলোচনা রয়েছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বিবিধ বিষয় নিয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে। আমি শুরুতে আসতে চাই নাজমুল আশরাফ আপনার কাছে। সেটি হচ্ছে যে এখন একটি কথা শোনা যাচ্ছে, বারবার করে সভা সমাবেশে উঠছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইস্যুটা আসছে। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে অবস্থা এখন আছে, শেখ হাসিনা দেশে নাই, আপনার বিভিন্ন কেন্দ্রীয় নেতারা কারাগারে, ছাত্রলীগ নিষিদ্ধ, তৃণমূলের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে মামলা হামলার ভয়ে, তাহলে তাদের রাজনীতিতে এখন অবস্থানটা আসলে কোথায়? এদের তো আমরা অস্তিত্ব দেখছি না, কিন্তু ইদানিং বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল দেখছি। আচ্ছা, হ্যাঁ। এবং সেই ঝটিকা মিছিলের সংখ্যা বাড়ছে। এক সময় রাতে বা খুব ভোরে হতো, এখন দিন দুপুরে হয়। এক সময় ওই গোপালগঞ্জে বা আশপাশে হতো, এখন ঢাকাতেও হয়। এই কাজটি যে তারা করছে, তার বিরুদ্ধে পুলিশ তৎপর। হ্যাঁ। এখন এদেরকে আপনি নিষিদ্ধ করেন নাই, তাহলে ওদের মিছিল করাটা কি বেআইনি? আপনি যে দলটিকে নিষিদ্ধ করেন নাই, সেই দলের কর্মীরা যদি মিছিল করে বা কোনো রাজনৈতিক কর্মসূচি করে, এটা কি বেআইনি? আপনি কোন আইন দিয়ে বলবেন যে এটা বেআইনি? এখন পুলিশ তাদেরকে ধরছে। আজকে দেখলাম অনেককে ধরেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে এদেরকে মিছিল করতে না দেওয়ার জন্য যদি পুলিশ এদেরকে থামাতে না পারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গোড়ার প্রশ্ন আসেন না, আপনি তো দলটাকে নিষিদ্ধ করেন নাই, করছেন না কেন? এই যে সবাই দাবি করছে বিএনপিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আপনি নিষিদ্ধ করছেন না। নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকারের নাই। এবং আমরা জানি যে পশ্চিমা বিভিন্ন দেশ থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে পাশের দেশ ভারত, কেউই কিন্তু নিষিদ্ধের পক্ষে না। এবং তারা সবাই কিন্তু যার যার অবস্থানের কথা জানিয়েছে। আচ্ছা, আমেরিকা বলি, ব্রিটেন বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, জাতিসংঘের কথা বললাম, ভারতের কথা বাদ দিলাম, ভারত তো চাইবেই। ফলে এই যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথা বলা, যেমন বিএনপির অবস্থান আমরা জানি। বিএনপি বলেছে যে এটা জনগণ দেখবে,
এই দল রাজনীতি করতে পারবে কি পারবে না এটা জনগণের উপর ছেড়ে দেবেন। ওনারা একটি দল হয়ে আরেকটি দলের নিষিদ্ধের কথা বলতে পারেন, এই কথা ওনারা বলেছেন। তার মানে হচ্ছে সরকার এই মুহূর্তে চাইলে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারে, যেমন করে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। সরকার সেটা করছে না নানান বিবেচনায়, দেশি বিদেশি নানান কারণে। আবার এটাও ঠিক যে কোনো একটি দলকে নিষিদ্ধ করে আমরা দেখেছি যে লাভ হয় না। জামাতকে নিষিদ্ধ করেছিল না আওয়ামী লীগ, লাভ হয়েছে? হয় নাই। ফলে নিষিদ্ধ করাটা সমাধান না, ওই দলটিকে জনগণের সামনে তুলে ধরা, এরা এরকম দল, এরা এরকম শাসন করেছে 16 বছর, Yes. এই অপকর্ম করেছে, আচ্ছা। আপনি সেটা জনগণের সামনে তুলে ধরেন, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে, তারা একসময় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ওইটা হচ্ছে আপনার স্থায়ী সমাধান। আপনি নিষিদ্ধ করলেন কিন্তু মানুষগুলো রয়ে গেল, থাকবে তো সারা দেশে তো অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী আর সমর্থক সাপোর্টার আছে। রয়েছেন। তো সেই মানুষগুলোকে আপনি কি করবেন? সেই মানুষগুলোকে তো আপনি দেশ থেকে বের করে দিতে পারবেন না। সেই মানুষগুলো যারা অন্যায় করে নাই কোনো, তাদের অধিকার আছে আপনার রাজনীতি করার, মিছিল সমাবেশ করার। ফলে এখানে কিন্তু সরকারের অবস্থানটা খুবই কন্ট্রাডিক্টরি। আপনি নিষিদ্ধ করেন নাই, আবার তাদেরকে কোনো কিছু করতে দিচ্ছেন না। আবার তারা যদি কোনো কিছু করতে আসে আপনি পুলিশ দিয়ে দমন করছেন। অন্য অনেক শক্তি এনসিপি সহ তারাও তাদের বিরুদ্ধে মিছিল টিছিল করছে যাতে নিষিদ্ধ করা হয়। তো আপনি জিনিসটা ফয়সালা করেন, আপনি কি নির্বাহী আদেশে নিষিদ্ধ করবেন, নাকি বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করবেন, নাকি রাজনৈতিক প্রক্রিয়া নিষিদ্ধ করবেন, সেই জিনিসটা নিশ্চিত করেন। এখন দাবি অনেকেই করে, কিন্তু সরকারের অবস্থাটা যতক্ষণ স্পষ্ট না হচ্ছে আপনি তাদেরকে থামাতে পারবেন না, এবং তারা এরকম কাজ করতেই থাকবে। আমরা দেখেছি না আওয়ামী লীগের সময় জামাত তো নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের মানে পতনের অল্প কিছুদিন আগে। তার আগ পর্যন্ত কি জামাত কোনো কর্মসূচি করতে পারতো, মিছিল করতে পারতো? তখন জামাত শিবিরও এরকম ঝটিকা মিছিল করতো, পুলিশ দাপড়ানি দিত, আবার তারা লুকিয়ে যেত, এভাবে চলছে। তো যেই কাজ তারা করেছে জামাতের উপরে, এখন তারা সেই অবস্থার শিকার হয়েছে। বিএনপি এত বড় দল, 16 বছর কি তারা যখন তখন চাইলে কর্মসূচি পালন করতে পারতো? অনুমতি পাইতো? পুলিশ অনুমতি দিত না, বলতো যে তারা এখানে নাশকতা করবে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে নাশকতা তৈরি করবে। সবশেষ বলি, এখন বলা হচ্ছে যেটি সরকারের পক্ষ থেকে, পুলিশ বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে, কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? কারণ তারা জনমনে আতঙ্ক তৈরি করছে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেটা কোন আইনের মধ্যে পড়ে আমি জানি না, সেই গ্রাউন্ডে তারা এই কাজটি করছে। কিন্তু এর তো একটা রাজনৈতিক সলিউশন হওয়া দরকার। আসবে আপনার কাছে। আমি একটু এই একই ইস্যুতে ডক্টর হাসানুর মিলক আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে ঝটিকা মিছিল আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি টের পাচ্ছি আমরা। তো এখন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের এইটা কি প্রমাণ করে তাদের সরব উপস্থিতি, তারা সক্রিয় কিনা? মানে এই ঝটিকা মিছিল আর আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে কথাবার্তা, আর তার নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অবস্থানটা একটু যদি পরিষ্কার। হ্যাঁ, সেটাই আসছি। আশরাফ যেখানে শেষ করলেন সেখানেই আমি শুরু করতে যাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধটির ব্যাপারে কিন্তু আসিফ নজরুল সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন গত পরশুদিন। তিনি বলেছেন ব্যাপারটি আদালত কিংবা ইসি, তা না হলে উনি সেটাও বলছেন পাবলিক ইন্টারেস্টের উপর নির্ভর করছে। এটা আসিফ নজরুল। জনগণের ইন্টারেস্ট আমরা বুঝবো কিভাবে? এখন সেটা কিন্তু উনি ক্লারিফাই করলেন অনেকটা। দেখুন, হ্যাঁ, প্রথমে আসি আদালত। আচ্ছা, আওয়ামী লীগ এমন কোনো কাজ করেনি যেটা আদালতে গিয়ে তারা জেনোসাইড করেনি, আওয়ামী লীগের সভানেত্রী আহ্বান করে এই জেনোসাইড করেনি, এইটা প্রমাণ রয়েছে। এবং ওবায়দুল কাদের সাহেব তিনি তার দলকে আহ্বান করেছেন এবং তারা খোলা মাঠে গোলা গুলি, চাপাতি লীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, সব লীগ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং এই ঘটনা তারা ঘটিয়েছে। তাহলে সেখানে আমরা আদালতে যেতে পারি। আবার দেখুন, আশরাফ ভাই বললেন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। আচ্ছা, নির্বাচন কমিশনের তাদের যে রেগুলেশন রয়েছে, দ্য বিহেভিয়ার্স অফ দ্য পলিটিক্যাল পার্টিস, সেই জায়গাতে তাদের আচরণবিধি অনুযায়ী এই আওয়ামী লীগ এমন কোনো আচরণ করেননি যে কারণে তাদের এই নৌকা বা তাদের এই রেজিস্ট্রেশন বাতিল করতে পারে। তিনি ইসিকেও বলছেন না, তিনি এসে বলছেন কোথায়? পাবলিক, জনগণের উপর ছেড়ে দিচ্ছেন। জনগণকে মিছিল করে আবার রাজপথ উত্তপ্ত করতে হবে, এই যে মব টেন্ডেন্সি, সেই জায়গাতে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। এখন তাদেরকে নিষিদ্ধ করার জন্য কোর্টই যথেষ্ট, বা আইসিটি কোর্ট যথেষ্ট, বা ইসি যথেষ্ট, এবং নিষিদ্ধ করার প্রয়োজন আছে কি না সেটা তো নিশ্চয়ই আলোচনা হচ্ছে, সেটা জনগণ বুঝে। এখন আপনি বলছেন বিএনপির কি অবস্থান? দেখুন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আপনি নিশ্চয়ই মনে আছে ৭৫-এর পট পরিবর্তনের পরে শহীদ এনসিপির দাবি আপনারা চান না, আপনারা নিষিদ্ধ চান না।
কে? এনসিপির দাবি তারা বলে। এনসিপি ওরা কি বলবে না বলবে এটা আমাকে রিয়েক্ট করতে হবে, আমি আসলে রিয়েক্ট করতে, তারা ইতিহাস তো জানতে হবে। আচ্ছা। তারা কতখানি ইতিহাস জেনে আমাদেরকে মানে আক্রমণ করতে চায় সেটা পরের বার। আমাদের দলটা হয়েছিল বহুদলীয় গণতন্ত্র, তাই না? আওয়ামী লীগ তো মরেই গিয়েছিল, বাকশাল হয়েছিল। সেই আওয়ামী লীগের, মৃত আওয়ামী লীগের জীবিত হলো কখন? শহীদ জিয়ার সময়। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, তা আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলি। আমরা তো বলতে পারি না একটি দলকে নিষিদ্ধ করে দেওয়া হোক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি যে আওয়ামী লীগকে কার্ড দাঁড় করালে এমন কোনো ইন্ডিকেটর নাই যে ইন্ডিকেটর বলবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। তাহলে এটাকে তারা, সরকার তাদের দায়িত্বে তারা করুক। কিন্তু আশরাফ ভাই যেটা বললেন, তারা ঝটিকে মিছিল করবে আর সরকার ওখানে গিয়ে বাধা দিবে। কেন ভাই? টেক এ ডিসিশন, লেভেল প্লেইং ফিল্ড। তোমরা ডিসিশন নেও যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। এখন জনগণ তো জানেই আওয়ামী লীগ যে আমাদের হৃদয়ে যে ঘা করেছে, যে পুঞ্জীভূত ব্যথা, রক্ত তিলক হয়ে আমাদের কপালে চন্দন হয়ে বসে আছে, সেটা কি মুছে গিয়েছে? এখনো মুছে যায়নি, এখনো আমরা জানি। সেই ক্ষেত্রে আমরাও চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, কিন্তু আমাদের দলীয় স্ট্যান্ড তো আমরা এটা নিতে পারি না। আসবো আপনার কাছে একটু। নাজমুল সাহেব বলবেন যে মানে নিষিদ্ধ যদি হয় আওয়ামী লীগ, ধরেন দেশে বিদেশে প্রভাব পড়বে? দেশি বিদেশি প্রভাব ছাড়াও আচ্ছা। আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আওয়ামী লীগের মতো একটি দল, বহু মানুষ এই দলের অপরাধ করেছে, হ্যাঁ। জঘন্য সব অপরাধ করেছে, সেখানে তো তারা পালিয়ে আছে, প্রকাশ্যে আসতে পারছে না। অনেকে ধরা পড়েছে, অনেকে দেশের বাইরে পালিয়ে আছেন, অনেকে দেশের মধ্যে পালিয়ে আছেন। এখন আওয়ামী লীগের যে কর্মী সমর্থক আছে, ভোটার আছে, তাদের সংখ্যা কিন্তু নেহাতি কম না। এখন কমে কতটা হয়েছে আমরা জানি না, নিশ্চয়ই কমেছে এই 16 বছরের বা এই গণ অভ্যুত্থানের পরে। তারপরেও কিন্তু একটা বিশাল অংশ আছে জনগণের যারা চোখ বন্ধ করে, এটা সব দলের ক্ষেত্রেই আছে, বিএনপির অন্ধভক্ত আছে, আওয়ামী লীগের অন্ধভক্ত আছে, তারা এই দলগুলোর খারাপ জিনিস কখনোই তারা বিবেচনা করে না। মানে প্রজন্মের পর প্রজন্ম তারা এই দল করে, এই রাজনীতি করে। এই জনগোষ্ঠীকে আপনি কি করবেন? আর দল নিষিদ্ধ করার সমাধান না, এটা ইতিহাস আমাদেরকে তাই বলে। আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করলে তার প্রতিক্রিয়া, প্রতিফল কি হবে সেটা আমরা পরে দেখব। এখন তারা ভয়ে ডরে লুকিয়ে আছে, যখন প্রকাশ্যে আসবে এবং স্বাভাবিক অবস্থা হবে, যদি হয় তখন আমরা দেখব। নেতৃত্ব নাই, কর্মী তো আছে, সমর্থক তো আছে, কিন্তু এই যে নিষিদ্ধ করার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটা এই অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটে মানে উপদেষ্টা পরিষদে সংশোধন করা হয়েছে, ওখানে কিন্তু দলের বিচারের বিধানটা প্রথমে প্রপোজ করা হয়েছিল, পরে এটা বাদ দেওয়া হয়েছে। মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যক্তির বিচার হচ্ছে, দলের বিচারের বিধান কিন্তু নাই। প্রস্তাব করা হয়েছিল, পরে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে সরকার তাহলে আইনগতভাবে দলের বিচার করতে চাচ্ছে না। আপনি নির্বাহী আদেশও আপনি নিষিদ্ধ করছেন না। তাহলে সরকার যদি এটাকে নিষিদ্ধ না করে আইনগতভাবে বা প্রশাসনিকভাবে, তাহলে আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন কেন? এই বৈপরীত্যের কথা আমি তখন বলছিলাম। আর নির্বাচন কমিশন যেটা করতে পারে, নির্বাচন কমিশন হচ্ছে নিবন্ধন বাতিল করতে পারে। নিবন্ধন বাতিলের জন্য নির্বাচন কমিশন যে আরপিও, সে আইন প্রয়োগ করতে পারে। নিবন্ধন বাতিল করলে কিন্তু দল নিষিদ্ধ হয় না, সে নির্বাচন করতে পারবে না, সে মার্কা ব্যবহার করতে পারবে না, কিন্তু দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে কিন্তু তারা কাজ করতে পারবে। ফলে এই জটিলতাগুলো দূর করা দরকার। এটা নিয়ে শুধু রাজনীতি করা হচ্ছে, মাঠে কিছু লোক চিল্লাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, সরকারও দাবরানি দিচ্ছে, কিন্তু জিনিসটাকে ঝুলিয়ে রাখছে, এটা এক ধরনের নোংরা রাজনীতি করার জন্য। আচ্ছা, আমার একটু সময় আছে বিরতির আগে, আমি একটু ডক্টর আনোয়ার এহসানুল মিলন জানতে চাচ্ছি। সেটি হচ্ছে যে গতকাল অথবা পরশুদিন আমি দেখলাম, টেলিভিশনে আমি দেখলাম যে একজন নেতা বলছেন, এনসিপির নেতা একজন বলছেন ১৫০০-এর বেশি শহীদ হয়েছে, তো তাদের যে রক্তের বিনিময়ে এখনকার যে অবস্থান তাদের, বা দেশের যে এখনকার অবস্থান, সেই অবস্থান থেকে যারা শহীদদের দিকে তাকাচ্ছে না, কিন্তু তাকাচ্ছে ক্ষমতার দিকে, যারা, মানে তারা ইঙ্গিত করে যারাটা আসলে কারা, যারাটা কি আপনারা কিনা, নির্বাচন, যারা নির্বাচন করছে, এও বলুন। তারা যেটা বলছে, যারা বলতে কি বিএনপিকে তারা বোঝাচ্ছে? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওরা কি ওই পর্যায়ে চলে আসছে যে ওরা এই নির্বাচন করে? আপনাদের চোখ ক্ষমতার দিকে, শহীদদের দিকে না। বিএনপি শহীদের তালিকা করেছে এবং শহীদের এক অংশ, 500-ও বেশি বিএনপির নেতাকর্মী নিহত হয়েছে,
হাজার হাজার আহত হয়েছে। এবং এই আন্দোলনের পূর্বে আপনার মনে আছে কি না 2023 অক্টোবরের 28 তারিখ পর্যন্ত 22 জন 10টি মিটিং করার জন্য নিহত হয়েছিল। তাহলে বিএনপি স্যাক্রিফাইস সবচেয়ে বেশি। আমাদের নেতা তারেক রহমান হতে শুরু করে, আমি হতে শুরু করে হাজার হাজার নেতাকর্মী, গুম খুন, আমরাই তো সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছি। কি জন্য স্যাক্রিফাইস? একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার জন্য। সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে হবে, সেই জন্য এনসিপি বলবে সেটা মনে হয় আমাদের আলোচ্য বিষয় না। আমরা চাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হোক, সেটাই আমরা চাচ্ছি। এনসিপি কি চাচ্ছে নির্বাচন পিছানো, সেটা আমাদের ধরতে বিষয়। এনসিপি কতটা মনোযোগ দিচ্ছে শহীদদের ব্যাপারে? তাদের তো কি সেই তৎপরতা আছে? সেই স্ট্রাকচারই নেই। আচ্ছা, আলোচনা আছে, আর আরেকটা পর্ব বিরতি নিয়ে আসছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবার ফিল্ম আমাদের আলোচনায়। আমরা এখন প্রকাশ অনুষ্ঠানে আছি, বিবিধ বিষয়ে আমরা কথা বলছি। বিরতির পরে এসে আমি একটু যেতে চাই ডক্টর আনোয়ার ইসলাম মিলন। সেটি হচ্ছে যে মানে বিএনপির যে রাজনীতি আমরা দেখেছি, দীর্ঘদিনের রাজনীতি, আপনি বললেন বহুদলীয় গণতন্ত্র, সেই জায়গাটায় আগের সেই প্রশ্ন যে আপনাদের চোখ আসলেই কি ক্ষমতার দিকে? আমাদের চোখ জনগণের দিকে। বিএনপি একটি পুরনো পার্টি, কারণ আপনারা বেশি বেশি নির্বাচন করছেন, তো এই জন্য আপনাদের দিকে বলা রাজনৈতিক হয়েছে। দলের কাজই তো ক্ষমতায় গিয়ে নিজেদের আদর্শ অনুযায়ী আচ্ছা, আমরা তো জনগণের দিকে তাকিয়ে আছি। দেখুন, আমরা তো বহুবারই ক্ষমতায় গিয়েছি, তিনবারে ক্ষমতা যাওয়ার দল এটি, আচ্ছা, তাই না? কিন্তু আমাদের সময় কি এই সমস্ত আলোচনা সমালোচনা আপনি শুনেছেন? আজকে যা শুনছেন, এই যে আপনি জুলাই বিপ্লবের কথা বললেন, এই যে জুলাই ফাউন্ডেশন হয়েছিল, সেটা হিসাব নিকাশ কোথায় গেল? তারা কি সকলকে সেই ব্যবস্থাটি করতে পেরেছিল? সেই জায়গায় যে অর্থনৈতিকভাবে অনেক রকম অনামনি হয়েছে, সেগুলো তো আমরা শুনেছি। আমরা তো দেখেছি পঙ্গুরা চিকিৎসা পায়নি। কেন? তারাই তো সরকার ছিল, তারাই তো দায়িত্ব নিয়েছে, উপদেষ্টার দায়িত্ব নিয়েছে। তারা কি পেরেছে জুলাই ফাউন্ডেশনকে ঠিকমতো করে এই যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ব্যবস্থা করা? তারা করতে পারেনি। তাছাড়া দেখুন, এই তো পত্রিকা আমরাই দেখলাম কিছু সচিবকে তারা সরিয়ে দিয়েছে। কেন সরিয়ে দিয়েছে? কি দুর্নীতি পাওয়া গিয়েছে? আমরা তো দেখেছি অনেক উপদেষ্টার বাবার নামে লাইসেন্স হচ্ছে। শুনুন, এই তো কয়েকদিনের সরকার, তাতেই এত কিছু। আর আমরা তো বহুদিনেই যার কথা আপনি বললেন আসিফ মাহমুদ, তার বাবার লাইসেন্সটা আবার তারা করেছে, মানে না, আমি ঠিক এভাবে বলতে চাচ্ছি না, কিন্তু অল্প দিনে যে দুর্নীতি আমরা দেখছি, তো এত উচ্চস্বরে কথা বলার তো কোনো কারণ নেই। তারা যা করছে, এই যে 2 জন সচিবকে বাদ দেওয়া হলো, তাদের ভিতরে বলুক না কি জন্য বাদ দেওয়া হলো, কী রকম দুর্নীতি করেছে। আমরা তো জানি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হতে শুরু করে, ডিসি নিয়োগ হতে শুরু করে, কত জায়গায় কত তদবির হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো বলার সময় এখনো আসেনি। জনগণের সামনে যেতে হবে, বলতে হবে। এই অল্প সময় এই পার্টিটি কতবার দ্বিধাবিভক্ত হয়েছে দেখেছেন? তাদের ভিতরে কোনো সংহতি রয়েছে? তাদের নিজেদের ভিতরে কত কাদা ছেড়েছে দেখেছেন? কি আপনি কি বিএনপিতে তা দেখতে পেয়েছেন? কোনোদিন নয়। অতএব অন্যের দিকে ঢিল না, যে কাচের ঘরে থেকে ঢিল মারা উচিত নয়। আপনার দল গুজাত এবং আগামী দিনে কীভাবে সুষ্ঠু প্রক্রিয়াতে বাংলাদেশের জনগণকে সাহায্য করবেন, সেটা নিয়ে চিন্তা করুন। আমাদের নিয়ে ভাববার সময় আপনাদের এখনো আসেনি। নাজমুল হক একটু অন্য বিষয়ে যেতে চাই, সেটি হচ্ছে আমি এই বিষয়ে একটা মিনিট বলবো। আচ্ছা, সেটি হচ্ছে যে ধরেন পুরনো রাজনৈতিক দল যারা অনেক বছর রাজনীতি করছে, ক্ষমতায় ছিল, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ক্ষমতা ভোগ করেছে, ক্ষমতার অপব্যবহারও করেছে, দুর্নীতিও করেছে, আচ্ছা, তারাই দেশের রাজনীতিকে টিকে রেখেছে, তারাই বাংলাদেশ সৃষ্টি করে এই 54 বছরের জায়গায় নিয়ে এসেছে। ভালো মন্দ মিলিয়ে পৃথিবী জুড়েই রাজনীতিবিদদের সমালোচনা হয়, এবং রাজনীতিবিদদের মধ্যে ভালো কাজ করে, খারাপ কাজও করে। যারা নতুন রাজনীতিতে এসেছেন, তারা যখন সেই রাজনীতিকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে চান এবং কথায় কথায় এই পুরনো বাতিল রাজনীতি, এই রাজনীতি চলবে না ইত্যাদি এইগুলো বলেন, তারা নিজেরা যদি দৃষ্টান্ত স্থাপন করতেন, তাহলে আমরা বুঝতাম যে খারাপ রাজনীতির বিপরীতে তাদের ভালো রাজনীতিটা কি। তাদের রাজনীতি যাত্রা শুরু হয়েছে শুক্র 8 দিন। এখনই যেসব মানে চর্চার কথা আমরা দেখছি, যে রিক্সা ছাড়া চলতে পারতো না, সে এখন পাজেরো জিপে চড়ে। তারা কি পুরনো পথেই হাঁটছে? যে পুরনো পথে হাঁটছে তো বটেই, এত দ্রুত। ধরেন আপনি একটা পুরনো রাজনৈতিক দলের কোনো একজন নেতার দায়িত্ব বা ক্ষমতা বা কর্তৃত্ব পাওয়ার কতদিন পরে গাড়ি বাড়ির মালিক হয়, আর এরা কতদিনে হয়েছে। তাদের গতিটা অনেক বেশি, আমি আজও অনেক বেশি, গতি অনেক বেশি। তো এখন বিশাল আলিশান অফিস, দামি গাড়ি, আপনার 5 স্টার হোটেলে প্রোগ্রাম, বিশাল অফিস, এই সব কিছু নিয়ে
তারপরে ওই যে মিলন ভাই বললেন 2 জন উপদেষ্টার APS এর মধ্যে বাদ দেওয়া হয়েছে কেলেঙ্কারির কারণে, আবার কোন উপদেষ্টার বাবা কি করেছেন, অমুক উপদেষ্টার মানে অনুসারী কি করেছেন, এবং নতুন দলের একজন কেন্দ্রীয় নেতা শত শত কোটি টাকা আপনার তদবির বাণিজ্য করেছেন, অলরেডি তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক। তার মানে হচ্ছে 2 মাসের একটি দলের যদি এত সব রেকর্ড হয়, এই দল 20 বছর পরে হলে কি অবস্থা হবে? ওরে আল্লাহ। ফলে তাদের মুখে নতুন রাজনীতির কথা আমরা শুনে আশ্বস্ত হতে চাই, কিন্তু তাদের মধ্যে সেই চর্চাটাও দেখতে চাই। আচ্ছা, যে প্রশ্ন আমার আসার কথা ছিল, আমি ভাবছিলাম যে জামায়াতের একটা কথা, জামায়াত ইসলামের আমির বলেছেন যে আগামী নির্বাচনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের নেতাদের জামায়াত ইসলামীর ব্যানারে নির্বাচন করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির। এটা আমার কাছে একটা জোক মনে হয়। কেন? জামাতের যে রাজনীতি এবং জামাত অন্য ধর্মের মানুষের সাথে খুব ভালো আচরণ করে, এটা বোঝানোর জন্য তো এটা করেছে, এবং বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে তারা একটা সমাবেশ করেছেন। সেখানে তারা বলেছেন যে অন্য ধর্মের যারা আছেন তারা যাতে জামাতের ব্যানারে নির্বাচন করে, সেই আহ্বান জানিয়েছেন তিনি। আচ্ছা। এখন জামাতের রাজনীতিতে তো বিশ্বাস করতে হবে অন্য ধর্মের মানুষকে, তারপরে তো সেই দল করবে, সেই দলের প্রার্থী হবে, সেই দল নির্বাচন করবে। বিষয়টা খুব হাস্যকর না? জামাতের একটা মানে রাজনৈতিক বিশ্বাস আছে, তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা দেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, আরও অনেক আদর্শ তাদের আছে। তো অন্য ধর্মের লোকজন কি ইসলামের আদর্শে রাজনীতি করবে, ইসলামের আদর্শে কাজ করবে? বা ইসলাম বলতে আসলে জামাতের ইসলাম, কারণ জামাতের ইসলামের সাথে অন্য অনেক ইসলামিক দলের কিন্তু বিরোধ আছে। ফলে জামাত তার মতো করে একটা ইসলামী দল নিজেরা চলছে। তো সেখানে অন্য ধর্মের লোক কিভাবে ফিট করবে তারা? এটা বোঝানোর জন্য যে আমরা অসাম্প্রদায়িক সকল ধর্মের মানুষের প্রতি আমরা সহনশীল, এরকম একটা কিছু বোঝানো, এটা একটা চমক ছাড়া আর কিছু না। এটা বাস্তবসম্মত না, এবং এটা হবেও না। এবং আমরা দেখব নির্বাচনে যে অন্য ধর্মের কোনো লোক জামাতের প্রার্থী হয় কিনা। আচ্ছা মিলন ভাই, আপনারা কাদের আহ্বান জানাচ্ছেন? জামাত ইসলামী তো একটা আহ্বান জানাইলো বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের, আপনারা আহ্বান জানাবেন কাদের? আপনারা ইলাজু কমিটির সাথে বৈঠক করছেন, জামাত অসাম্প্রদায়িক, পুরনো মিত্রদের সাথে আপনারা বসছেন তো? আসছি, জামাত অসাম্প্রদায়িক বটে, কিন্তু তাই বলে ইসলাম ধর্মের অনুভূতি তো অন্য ধর্মে আসতে পারেন না। ধরুন জামাতের একজন হায়ারকি, উনি যদি ব্যাংকে টাকা রাখেন এবং সেটা যদি ইন্টারেস্ট নেন, উনি কিন্তু সেখানে থাকতে পারেন না। দেয়ার ইজ এ লট অফ রুলস অ্যান্ড রেগুলেশন। জামাত করা অত্যন্ত কঠিন, ওনাদের অনেক রেগুলেশন রয়েছে। হ্যাঁ, আমাদের কথা বলছেন, আমরা অনেককেই বলবো, কারণ আমাদের এই ধারাবাহিক বৈঠক করছেন আপনারা। আমরা 31 দফাতে রয়েছে যে নির্বাচনের পরে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই। তাহলে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে হলে আমরা সকল দলকে নিয়ে আমরা মনে করি আমি একটু ইন্টারাপ্ট করি, আমার একটু মনে পড়তেছে আওয়ামী লীগ এই ধরনের কথাই বলেছিল, আশরাফ ভাই এই ধরনের কথা আওয়ামী লীগ বলেছিল, তারা একটা জাতীয় সরকার গঠন করতে চায়, ঐক্যমত্য সরকার, সবাইকে সাথে না, নিয়ে। ওই 3 দল মানে আপনাদেরকে তারা আহ্বান জানিয়েছিলেন, এক চিমটি জাতীয় পার্টি, আরেক চিমটি ছিল, মিলে একটা দল করতে চেয়েছিল, এক চিমটি লবণ, এক চিমটি চিনি, এক গ্লাস পানি। হ্যাঁ, আমাদের দল সুস্পষ্টভাবে বলেছে যে আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সরকার করতে চাই নির্বাচনের পরে, যারা দেশকে রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালিত করবে, এতে সকলের অংশীদারিত্ব থাকবে। এবং সেখানে দেখেন অন্তর্নিহিত রয়েছে 70 অনুচ্ছেদ সেখানে নেই, কারণ আমাদের দল থেকে অন্য দলের একজন প্রার্থী হয়ে নির্বাচিত হলে এবং সেই প্রার্থী নির্বাচিত হওয়ার পরে দলের বিপক্ষে কথাই তো বলবে, সে আমাদের ব্যানারে এসে নির্বাচিত হয়ে আমাদের বিরুদ্ধে কথা বলবে। দেখুন বিএনপি কতটা লিবারেল হওয়ার চেষ্টা করেছে এবং কমিটমেন্ট করেছে, এবং সেইভাবে আমরা প্রোগ্রাম দিচ্ছি। এবং এই জুলাই বিপ্লবের আগেই, যারা জুলাই বিপ্লবের আগেই জুলাই বিপ্লব যা ঘটেছে তা নিয়ে কথা বলেছে, তাদেরকে নিয়ে ক্রিটিসিজম করার এই নতুন প্রজন্মের এই দলগুলোর কোনো। বিএনপির আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন যে বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে। তাই তো দেখছি, কারণ এখন দেখছি যে বিএনপিকে নিয়েই সমস্ত ক্রিটিসিজম চলছে, এবং বিএনপি সংস্কারের ভিতরে কিভাবে বিএনপিকে আটকানো যায়, বিএনপি নিয়েই সব কিছু। তারা ভেবেই ফেলেছে যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, সেই জন্য নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে। এই যে দেখুন, কোথাও কোনো কিছু হলে বলা হয় বিএনপি করছে। আচ্ছা, সরকার কি করছে তাহলে? আমার উত্তর দেন।
আমি তো আমার এলাকায় ইউনো, ওসি, চাঁদপুরের ডিসি, এসপিকে কল করে বলেছি, যদি কেউ চাঁদাবাজি করে আপনি অ্যাকশনে যাচ্ছেন না কেন? কেন আপনি বলছেন এটা বিএনপির ওই আমলের ওই সদস্য? পত্রপত্রিকায় কিন্তু বিএনপির বিভিন্ন নেতার নামে, ছাত্রদল, যুবদলের নামে অনেক কমপ্লেইন আসতেছে। আমরা দেখছি যে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, চাঁদা চেয়েছেন, চাঁদা চাচ্ছেন, এরকম অভিযোগ কিন্তু আছে। না, সে তো বটেই। এখন বিএনপি ছাড়া দৃশ্যমান কে রয়েছে? আপনি কি এনসিসিবির কথা বলছেন? তারা তো ক্ষমতায় থেকেই করছে। এখন এটা হচ্ছে সম্মিলিতভাবে সকলেই মিলে, অর্থাৎ যারা ওই যে বললাম না, কলকাতার লেক সার্কাস পার্ক, যে একটা পার্ক রয়েছে যেখানে সব প্রতিদিন বিকালে অধিবেশন হয়, সেখানকার সাথে যাদের যোগাযোগ রয়েছে তারাই এই সমস্ত কথা বলছে। এই যদি চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে করতে হয়, তাহলে সরকার তাহলে পদত্যাগ করে চলে যাক, দেখি বিএনপি সরকার আসুক, কে চাঁদাবাজি করে। পারছেন না কেন আপনি? আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি? আপনি কি পুলিশিং মন্ত্রী হননি? কিন্তু তো বলতে তো পারেন যে 5 বছরের জন্য এই সরকারকে দিয়ে দেওয়া হোক। ভাই, এখন কি কাজ করছেন? মধ্যরাত্রে বসে প্রেস কনফারেন্স করে তারপর কোমর সোজা করে দাঁড়াতে চাচ্ছেন নাকি? বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে তাদের চিন্তা করা উচিত। নাজমুল হোসেন একটু বলবে যে রাজনীতির সমীকরণ কি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে? তার আগে একটু চাঁদাবাজি নিয়ে জি, বলি। আচ্ছা। বিএনপি লোকজন চাঁদাবাজি করছে, গণমাধ্যমে খবর আসছে, বিএনপি ব্যবস্থাও নিচ্ছে, কিন্তু প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নটা আপনি করছেন। তো কেউ কেউ বলে যে বিএনপি কত খারাপ দল, এটা প্রমাণ করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি বলছি প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা, কিন্তু বিএনপি কিন্তু দলীয় ব্যবস্থা নিচ্ছে। দলীয় ব্যবস্থা আমরা নিচ্ছি। অনেক, আমার জানার মধ্যে 3000-এর উপরে এর মধ্যে বহিষ্কার করা হয়েছে। তার মানে হচ্ছে যে চাঁদাবাজি থামানোর দায়িত্ব দলের তো আছেই, দল হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা নেবে। প্রশাসন, পুলিশ, আইন, প্রশাসন, আইন, জি। তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? একজন বহিষ্কৃতকেও আজ পর্যন্ত এই সরকার অ্যারেস্ট করেনি। আপনি বলছেন যে সমীকরণ, রাজনীতির জটিল সমীকরণ হয়ে যাচ্ছে, মানে নির্বাচন, সংস্কার, আওয়ামী লীগ নিষিদ্ধ, নানা রকম একটা মারপ্যাচ খেলা শুরু হয়ে গেছে। না, তারপরে জনগণ আপনি তো দেখবেন হাঁপায় উঠতেছে। না, জি। যদি আপনার তফসিল ঘোষণা করা হয় বা নিদেন পক্ষে রোডম্যাপ ঘোষণা করা হয়, যেটি দাবি বিএনপি সহ আরো অনেক দল করছে, তখন দেখবেন আস্তে আস্তে জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে। এখন পর্যন্ত নির্বাচন প্রশ্নে এবং সংস্কার প্রশ্নে আপনি যদি বিভাজনটা দেখেন, বিএনপি এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির যারা সহযোগী ছিল, আচ্ছা, জামাত ছাড়া বাকিরা মোটামুটি একদিকে হচ্ছে। এদিকে জামাত, এনসিপি, এবি পার্টি এবং আরও কিছু ইসলামী দল আছে, এরা একদিকে হচ্ছে। আবার আজকে একটা খবর দেখেছেন, 5টা ইসলামী দল একজোট হয়েছে, তারা কমন প্রার্থী দেবে, মানে 5টি ইসলামী দল মিলে একটা জোট হবে, তারা একক প্রার্থী দেবে সব জায়গায়। এইভাবে জিনিসগুলো ভাগ হয়ে যাচ্ছে। ফলে আপনি যতই, যেহেতু আওয়ামী লীগ নাই এখন, ফলে বিএনপি বনাম কি হবে, বিএনপি প্লাস বনাম জামাত প্লাস বা আচ্ছা। এনসিপি প্লাস, যেভাবেই বলেন না কেন, জামাতের জন সমর্থন বা তার আপনার কি বলে নির্বাচনে ফলাফল আমরা জানি অতীতে যা হয়েছে, তার চেয়ে হয়তো কমবে, বাড়বে আশা করি। আমরা তো বামপন্থীর সাথে বসেছি। বামপন্থীরা, আপনাদের তো 60 দলীয় জোটও হয়েছিল শেষের দিকে। আচ্ছা। তো ফলে আমি বলছি যে বিএনপি তার সহযোগীদের নিয়ে একটা বড় জায়গা থাকবে এবং জামাত, এনসিপি সহ বাকিরা একটা জায়গায় থাকবে, এইভাবে ভাগ হবে এবং নির্বাচনও হয়তো প্রতিযোগিতাটা ঠিক একই রকমের হবে। জটিলতার আমি কিছু দেখছি না, কিন্তু ঘটনা হচ্ছে কি যে এই যে দুটো মোটা দাগে ভাগ বললাম, কোন ভাগ কি চায়? এক ভাগ গণতন্ত্রে ফিরে যেতে চায়, নির্বাচন চায়, মানুষের ক্ষমতায়ন চায়, আরেক ভাগ নানান উছিলায় এই বিষয়গুলোকে পেছাতে চায়। তাহলে ডক্টর মিলন, বাংলাদেশের রাজনীতির সামনের দিকে তাহলে কোন দিকে যাচ্ছে? আমি নিশ্চিতভাবে বলতে পারি ভালো দিকে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। কারণ সর্ববৃহৎ একটি দল বিএনপি এবং তার শরিকরা সকলেই মিলে এই গণতন্ত্রের উত্তরণ চাই এবং এটা আমাদের হতেই হবে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে কিছু খাপটি মেরে লোক রয়েছেন যাদের জনগণের সাথে কোনো রকম সম্পৃক্ততা ছিল না এবং যারা এই বিগত 17 বছরে কোনো জায়গায় তারা ক্ষতিগ্রস্ত ছিলেন না, গুটি কয়েকজন ছাড়া। এবং এই সুবিধাবাদী লোকগুলোই চাচ্ছে আগামী দিনে এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ওই জায়গায় তারা বসে আছেন। জি, শেষ প্রশ্ন, নির্বাচন বিলম্ব, কারা ঘাপটি মেরে আছেন নাজমুল আশরাফ? ঘাপটি মারা, এটা প্রশাসনের লোক হতে পারে, আপনার আওয়ামী লীগের লোক হতে পারে, জামাত, বিএনপি, এনসিপির আরো অনেকের হতে পারে, যাই হোক। কিন্তু প্রশাসনে, যেই প্রশাসন 16 বছর এক ধারায় চলেছে এবং আওয়ামী লীগ এই গোটা প্রশাসনকে হাতে রেখে ক্ষমতা টিকে ছিল, ফলে গাপটি মেরে থাকা বলতে আওয়ামীপন্থী লোকজনকে আমরা বুঝি। কিন্তু আপনি যেটা বলছিলেন যে নির্বাচন পেছানো বা দেরিতে হোক বা অনিশ্চিত হোক, এটা কারা চাইবে? এখন যারা ভালো আছে, কারা ভালো আছে? যারা জীবনে কখনো স্বপ্নেও চিন্তা করে নাই রাষ্ট্র ক্ষমতায় বসবে, তারা সেখানে বসে আছেন। তারা তো এই ক্ষমতা ছাড়তে চাইবেন না।
একইভাবে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা এখন খুব ভালো অবস্থানে আছেন তারা ছাড়তে চাইবেন কিন্তু তারা তো চাচ্ছে দীর্ঘদিনের জটিলতা, অনেক ঝামেলা ছিল, সেগুলো মিটিয়ে একটা সংস্কার করে নতুন বাংলাদেশ তারা করতে চায়। এই প্রক্রিয়াটা 2, 4, 5, 10, 20 বছর হবে না। এটা প্রক্রিয়াটা শুরু করতে হবে, আচ্ছা। ধাপে ধাপে হবে। এখন আপনি একটা সরকার আসলে পরে যদি 20% করে, পরে সরকারে সে আরো 20% করবে, এইভাবে আস্তে আস্তে হবে। আপনি এটা অবাস্তব কথা হবে আপনি যদি মনে করেন যে এই সরকারটি সবকিছু ঠিকঠাক করে বাংলাদেশকে আমেরিকা, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স বানিয়ে দিয়ে তারপর আপনার হাতে দিয়ে যাবে, তারপরে কিয়ামত পর্যন্ত ক্ষমতা ছাড়বে। অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ এবং ডক্টর আনোয়ার ইসলাম হক মিলন, দুজনকে ধন্যবাদ জানাই। দর্শক, অনুষ্ঠানে একদম আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।